যখন আমরা দীঘাতে ঢুকলাম, ওল্ড দীঘায় আমার বন্ধু বলল এখানে কম পয়সার অনেক হোটেল পাওয়া যায়। সেই হোটেলের বৌদিটা ওদের দুজনকে বলে যে তোমরা এই হোটেলে কোন রুমে আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের সাথে আমি একটা দুটো না, তিনটে ভৌতিক ঘটনা শেয়ার করব। সবাইকে বলবো চুপচাপ কানে হেডফোন দিয়ে অথবা ফোনটা বালিশের পাশে রেখে শুয়ে পড়ো। আজকে তিনটে ঘটনাই কিন্তু ভয় লাগবে। গতকাল আমি ভিডিও দিতে পারিনি, কারণ তোমরা জানো অমাবস্যায় প্রচুর কাজ থাকে, আর কাজ ছিল, যেই কারণে কালকে শরীরও প্রচণ্ড খারাপ হয়ে যায়। কমিউনিটি দিয়ে তোমাদের জানিয়েছিলাম। তাহলে চলো আজকে সবাইকে বলবো একটা করে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। যারা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি করে নিও। এবার আমি ঘটনা বলি। প্রথমে মিঠুনের ঘটনা আমি তোমাদের বলবো। মিঠুন ভাই আমাকে একটি ঘটনা পাঠায়। মিঠুন বলে, দিদি ভাই 2022-এ আমি দীঘা গেছিলাম। আমি আমার একটা বন্ধু দুজনে মিলে, আমরা দুজনে বাইক নিয়ে এদিক ওদিক যাই। তো আমি আমার বন্ধু যে ছিল তার নাম আমি এখানে রানা দিলাম, ওর নামটা আমি এখানে হাইট রাখছি, কারণ ঘটনাটা আমার সাথে ঘটে, রানার সাথে না। মিঠুন বলে, দিদি ভাই আমার বাড়ি বর্ধমান থেকে আমি প্রায় ভোর 3:30-টের সময় আমার ওই রানা বলে যে বন্ধুটা আছে ওকে নিয়ে পাশাপাশি বাড়ি দীঘার উদ্দেশ্যে রওনা দিই। দীঘায় যখন গিয়ে পৌঁছলাম তখন দুপুর। অনেক জায়গায় কিন্তু আমরা দাঁড়াই, টিফিন করি, একটু দাঁড়িয়ে আড্ডা দিই, কোথাও ডাব খাই, কোথাও একটু স্মোক করি, এরম করতে করতে দুই বন্ধু যাই। একটাই বাইকে আমরা দুজন ছিলাম। যাবার পর যখন আমরা দীঘাতে ঢুকলাম, ওল্ড দীঘায় আমার বন্ধু বলল এখানে কম পয়সার অনেক হোটেল পাওয়া যায়, একটা দিনই আমরা স্টে করব, পরের দিন আমরা চলে আসব। তো বাড়ি থেকে সেরকমভাবে বলেই কিন্তু আমরা বাড়ি থেকে বেরোই। আমরা এরকম শুধু দীঘা বলে না, দীঘা আমরা এর আগেও গেছি দুবার, তারাপীঠ গেছি, বক্রেশ্বর গেছি, শান্তিনিকেতন গেছি, এরকম আমরা টুকটাক অনেক জায়গায় গেছি। তো এইটা আমাদের 3বার যাওয়া হচ্ছে দীঘা। এর আগে 2বার গেছি। আমাদের মিঠুন ভাই বলে, দিদি ভাই যখন আমরা ওল্ড দীঘায় ঢুকি তখন আমাকে পেছনে বসে থাকা আমার বন্ধুটি আমাকে বলল, যার নাম রানা, যে দেখ ভাই একটা কম পয়সার ঘর নে, 400-500 টাকার মধ্যে হলে ভালো হবে। আমরা তো একদিনের ব্যাপার, এমনি তো এখন মোটামুটি দুপুর হয়ে গেছে, এখন রেস্ট করব খাওয়া দাওয়া করে, বিকেল বেলাটা একদম চুকিয়ে আনন্দ করব, সমুদ্রের ধারে ঘুরবো, আশেপাশে বাইক নিয়ে ঘুরবো, নিজেদের কাছে বাইক আছে, কোনো ঝামেলা নেই। রাতে একটুখানি দারু পার্টি হবে, তারপর সকালবেলা ঘুম থেকে উঠবো, উঠে ফ্রেশ হয়ে একটু টিফিন করে বেরিয়ে যাব। কথা মতো কাজ। আমরা ওল্ড দীঘায় খুঁজতে খুঁজতে একটা হোটেল পাই। সব হোটেল এখন প্রচণ্ড হাই রেট, ওই 400 টাকা 500 টাকার রুম সেরকমই। তবে অত বাজে রুমেও থাকার কোনো ইচ্ছা আমাদের নেই, পরিবেশটা তো ভালো হওয়া চাই। যাই হোক, তো দেখতে দেখতে একটা হোটেল আমরা পাই। ঠিক হোটেলটা হচ্ছে বাজারের একদম কাছাকাছি। হোটেল থেকে পায়ে হেঁটে সমুদ্রে আসতে 7 থেকে 8 মিনিট লাগবে, ওই বড় জোর হলে 10 মিনিট। তো আমরা সে হোটেলটায় গেলাম, হলুদ রঙের একটা হোটেল, 3 তলা। যেতে আমাদেরকে ওনারা একটা রুম দেখায়। রুমটা বেশ ছোট, কিন্তু ওই হোটেলে ওরকম ছোট রুম নেই, মোটামুটি রুম সবই বড় বড়, ফ্যামিলিও আছে। তো যাওয়ার পর দেখলাম রুমটা মোটামুটি ছোট হলেও দুজনের মতো ঠিক আছে। রুমটা নিলাম। আমরা দুই বন্ধু রেজিস্ট্রেশন করলাম, আমাদের ডকুমেন্টস দেখালাম, আমরা বললাম আমরা বাইক নিয়ে এরকম রাইডস করি। তারা বললো ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমাদের রুমটা দেয়। রুমটা দেওয়ার পর প্রথম আমাদের সাথে যেটা ঘটলো সেটা হচ্ছে, আমরা যখন দুপুরবেলা ঢুকলাম হোটেলে, ঢুকতেই একটা এনভায়রনমেন্টটা খুব চাপা, বন্ধ কিন্তু ঠান্ডা ভাব একটা, কিন্তু বাইরে কিন্তু যথেষ্ট গরম। জানলা যদি বন্ধ থাকে, দরজা বন্ধ থাকে, পুরো ঘরটার রুমটা অন্ধকার। লাইটগুলো সুইচ দিতে তখন আলো জ্বললো, দেখলাম পরিষ্কার। সেই রুমটা কিভাবে এত ঠান্ডা হয়? আমি রানাকে বলতে, রানা বলল, দেখ
হয়তো দোতলায় বন্ধ ছিল, হয়তো ওর জন্য হবে, লোকজন হয়তো আসে না, বন্ধ থাকলে অনেক সময় শীতল, কেন 3 তলা হতেই পারে। আমার কিন্তু একটা কিন্তু কিন্তু মনে হলো, কিন্তু রানা আমাকে বলল যে ওইসব কোনো ব্যাপার না। বলে রাখি, মিঠুন কিন্তু ভূত প্রেত খুব ভয় পায়, আর মিঠুনের সাথে এরকম অনেক অভিজ্ঞতা ওদের বর্ধমানে যেখানে বাড়ি ওখানেও হয়েছে। একজন মারা যায়, সে ওকে ধরেছিল, এরকম অনেক ঘটনা ওর জীবনে ঘটে গেছে। সেই কারণে মিঠুন কিন্তু এই ভূত প্রেত জিনিসটা খুব বিলিভ করে, আর ও ভয়ও পায় যে আত্মার কিছু একটা মৃত্যুর পর থাকে, আত্মা বলে জিনিস আছে। কারণ যেহেতু ওকে ওই বাড়ির সামনাসামনি একটা ভদ্রমহিলা মারা যান, কাকিমা কাকিমা বলতেন, সেই কাকিমা কিন্তু মিঠুনকে ভর করেছিলেন, তো তার জন্য ওইগুলো বিশ্বাস করে, ধরেছিল বলে। যাই হোক, ওরা কিন্তু রুমটা নিয়ে দুজনে ফ্রেশ হয়, অনেক সকালে তো বেরোয় বাড়ি থেকে। ফ্রেশ হয়ে ওরা একদম হোটেলের নিচেই একটা খাবার দোকান ছিল, হোটেল, ছোটোখাটো একটা হোটেল, গলির মধ্যে থাকে না সেরকম। সেখানে রানা আর মিঠুন দুজনে দুপুরের খাবারটা খায়। দুজনেই মাংস ভাত, সবজি, ডাল, ভাজি যা দেয় সেটা খায়। রান্নাও বেশ মোটামুটি ভালো লাগে ওদের। ওরা দোকানের যে বৌদি ছিল, রানা আর মিঠুন দুজনেই বলে যে বৌদি, রাতের বেলা মাংস রুটি পাওয়া যাবে? বলল হ্যাঁ। বললো আমরা হোটেলে নিয়ে গিয়ে খাবো। বললো কোন হোটেলে আছো বাবুরা? তখন হাত দেখিয়ে দেখালো এই হোটেলে। তখন সে বৌদি বলে হোটেলে কোনো খাবার নিয়ে যাওয়া কিন্তু অ্যালাউ নেই। এটা অনেক আগে থেকে হয়ে গেছে, হোটেল যারা কর্তৃপক্ষের আছে তারা কিন্তু মোটামুটি খাবার হোটেলে অ্যালাউ করে না। এই কথা বলার পর তখন রানা বলল মিঠুনকে, ও ঠিক আছে, হোটেলে নিয়ে যাওয়ার দরকার নেই, আমরা নিচেই খেয়ে নেবো এসে, কি আছে হোটেল আর আমাদের খাবার দোকান যে, সেটা তো খুব কাছাকাছি, অনেক দূরে তো যেতে হবে না, কি আছে, আমরা ওই রাত্রেবেলা 10টা 10:30টার সময় খেলেও হবে। তা বললো যে ঠিক আছে। ওরা খাওয়া দাওয়া করে রুমে যায়। রুমে যাওয়ার পর দুজনেই কিন্তু ঘুমিয়ে পড়ে, অনেক ভোরবেলা তারা বেরোয়, ঘুমায়। ঘুম থেকে দুজনেরই ঘুম ভাঙে 7টার দিকে। তো তখন রানা মিঠুনকে বলে, কিরে 7টা বেজে গেল, এখনো পর্যন্ত ঘুমাচ্ছিস? চল, এ কি, কালকে তো চলে যাবো দীঘা দিয়ে। ওরা দুজনে উঠে হাফ প্যান্ট গেঞ্জি যেটা রুমে পড়েছিল সেটা পরে ওরা ছেলে মানুষ কি আছে, সমুদ্র ধারে যায়। সমুদ্র ধারে গিয়ে ওরা বসে, অনেক কিছু খাবার খায়, দিয়ে ওরা কিছু রাতের বেলা একটু পানীয়, দুই বন্ধু দুজনের মতো টাইম স্পেন্ড করবে, একটু ঘুরতে এসছে, বাড়িতে তো পাড়ায় ওইসব এলাকায় খাওয়া চলে না, বাইরে এদিকে এদিকে গেলে ওরা খায়, বড় হয়েছে। তো ওরা একটা ওদের পছন্দের ব্র্যান্ডের কিছু কিনে নিয়ে ওরা রুমে চলে যায়। যখন ওরা রুমে ফিরে যায় তখন প্রায় 10টার কাছাকাছি। রুমে যেতে ওরা দুজনে ভাবলো যে এখন যদি বোতলটা খুলি তাহলে রাতে আর খাওয়াটা হবে না, সকালবেলা আর্লি মর্নিং বেরোতে হবে। ওরা ভেবেছে যে আমরা তাড়াতাড়ি বেরোবো। সেরকমভাবেই হোটেলের যারা রেজিস্ট্রেশন করে তাদের কাছে ওরা এসে বলে, দাদা আমরা অনেক দূর থেকে এসছি তো। বলছে হ্যাঁ, তোমরা বর্ধমান থেকে এসছো, ডকুমেন্টসে তো লেখা আছে। বলছে আমরা সকাল সকাল বেরিয়ে যাব, তো আমাদের সকালবেলা বেরোতে গেলে মোটামুটি আপনারা কখন তালা খোলেন? নিচে তো গেট বন্ধ থাকে। বললো অসুবিধা নেই, 5টার সময় খুলে দেওয়া হয়, অনেকে সানসেটটা দেখতে যায় তো, আর মোটামুটি হোটেলটা পুরো প্যাকড আপ, লোক আছে। তো ওরা বললো যে ঠিক আছে, আমরা 5টার পরেই বেরোবো, অত সকালে হয়তো উঠতে পারবো না। তো ওরা তখন বললো যে দাদা আমরা ওই সামনের হোটেলটা, মানে হোটেলটা দিয়ে এই হোটেল দেখা যায়, থাকার হোটেল, আবার থাকার হোটেল দিয়ে খাবার হোটেলটাও দেখা যায়। বললো দাদা আমরা ওই হোটেলে খেতে যাচ্ছি, খেয়ে আসছি। বললো দেখো এখন তো 11টা বাজতে যাচ্ছে, একটু তাড়াতাড়ি করবে, কেন আমরা তালা দিয়ে দিই 11টা 11:30টার মধ্যে, কেন পার্টিকে যদি বলি 11টা 11:30 12টা করে দেয়, একটু তাড়াতাড়ি করো। ঠিক আছে, ওরা খেতে যায়। বলা ছিল সেই দোকানের বৌদিকে মাংস আর হাতে সেঁকা রুটি গরম গরম ভেজে ওদের দেয়। ওরা বেশ মনের সুখে আনন্দে খায়। খাবার পর যখন ওরা টাকা দিয়ে চলে আসছে তখন সেই হোটেলের বৌদিটা ওদের দুজনকে বলে যে তোমরা এই হোটেলে কোন রুমে আছো?
কারণ এই হোটেলে সবই বড় বড় রুম, দুজন রয়েছে, তোমরা কি বড় রুম নিয়েছো, লাক্সারি রুমগুলো? তো বলছে যে না বৌদি, এই আমাদেরকে একটা রুম দিয়েছে 13 নাম্বার রুম। তো বলছে ও আচ্ছা 13 নাম্বার রুমে আছো, দেখো রাতে একটু সাবধানে থেকো। এবার আমাদের একটা কুসংস্কার বলো বা যাই বলো, 13 নম্বরটা নিয়ে অনেকেরই কিন্তু মাথা ব্যথা আছে। 13 নম্বরটা খারাপ, অভিশপ্ত নাম্বার, এরকম অনেকে আমরা বলি। ওদের মাথায় কিন্তু এতক্ষণও ঢুকিনি 13 নম্বর যে রুম। যখন জিজ্ঞেস করে সেই বৌদি, তো ওরা যখন বলে 13 নম্বর রুম, তখন কিন্তু ওদের না একটা কিরকম লাগে যে 13 নম্বর রুম, এরা না 13 নম্বর রুমে আছি, বৌদি বলল রাতে সাবধানে থাকতে। তো তখন রানা বলছে আরে বৌদি আর কি করছে, চল তো। তখন মিঠুন রানাকে বলছে রানা চল না একবার বৌদিকে ধরি, কি ব্যাপার, কিছু হলে আমরা জানতে পারবো, সাবধানে থাকতে পারবো। তো তখন ওরা ঘুরে যখন আসে দেখে ওই দোকানের বৌদির হাজবেন্ডও রয়েছে, অতক্ষণ ছিল না। তো ওরা না বৌদিকে জিজ্ঞেস করবে করবে করে, ওই যে বৌদির হাজবেন্ড ওদের দিকে এরকমভাবে তাকাচ্ছে, মানে একটা বউ দোকানে রয়েছে, ওরা দুটো ছেলে ভাবছে হয়তো অন্য কোনো ব্যাপার, এরকমভাবে দেখছে, ওই তাকানি দেখে তখন রানা বলছে মিঠুন মারধর খেয়ে যাবি ভাই, এরা কিন্তু ধরে পিটিয়ে দেবে, আমরা দুজন রয়েছি, বেকার ভাববে ওর বউর সাথে প্রেম টেম করছিস, ওর থেকে ভালো ভাই চল, যা হবে পরে দেখা যাবে। তো মিঠুন বলল ঠিক আছে চল, দরকার নেই বাবা। তো ওরা রুমে চলে আসে। এবার ওরা সন্ধ্যাবেলা যখন মানে বেরোয়, ফেরার পথে কিছু জিনিস খাবার এনে রেখেছিল, রাতের বেলা ওরা একটু পানীয় জল দিয়ে একটু মজা করে খাবে। তো সেগুলো ওরা খোলে, যেরকম হচ্ছে চিংড়ি মাছ ফ্রাই, সাথে ছিল একটা ইলিশ মাছ ফ্রাই, আর ছিল কিছু সামুদ্রিক আরও কিছু মাছ, যেগুলো নাম বলেছিল এখন আমার মাথায় আসছে না, সবই ফ্রাই নিয়ে এসছিল। ওরা লক্ষ্য করলো মাছগুলো ঠিকই আছে, গরম চাপা দিয়ে দিয়েছিল তো একটা জল কেটে গেছে। তো ওরা সেই মাছটা নিয়ে বোতল খুলে খেতে বসে, দুই বন্ধু একসাথে বেশ মজা করছে। আর ওদের রুমে কোনো ব্যালকনি কিন্তু নেই, তো ছোট্ট একটা জায়গার মতো রুমটা। ওরা যখন খেতে বসে, যখন প্রথম চিংড়ি মাছ একটা মুখে দেয়, এত বিচ্ছিরি আষ্টে গন্ধ চিংড়ি মাছটা দিয়ে বার হয়, রানা বাথরুমে গিয়ে থু থু করে ফেলে দেয়। যখন রানা ফেলে দেয় তখন মিঠুন রানাকে বলছে কি রে রানা, পচা মাছ নাকি? বলছে কি জানি, কি বাজে গন্ধ, মুখটাই খারাপ হয়ে গেল, ধর খাবো কি। তখন মিঠুন মুখে কথা বলতে বলতে দেয়, মিঠুনেরও সেম একটা পচা আষ্টে গন্ধ, বিচ্ছিরি, কোনো স্বাদ নেই, একটা হর হর করছে মাছটা। তখন বলছে ধর এ মাছ মনে হয় ভালো না। মিঠুনও গিয়ে মুখ ধোয়, রানা ফিরে আসে বাথরুম থেকে, মিঠুন যায়, ও মুখ ধুয়ে আসে, বললো তোর চিংড়ি মাছটা খাবো না, চল ইলিশটা দিয়ে খাই। তো ইলিশ মাছটা যখন ওরা মুখে দেয়, ইলিশ মাছটা দিয়েও ওরকম আষ্টে একটা পচা গন্ধ। ওরা ভাবলো যে যতগুলো মাছ ভাজা আছে সব মাছগুলো কিন্তু একটা আষ্টে গন্ধ ধরে নিয়েছে। তো ওরা ভাবলো কি রে ভাই, মাছগুলো কি সব খারাপ দিল? কিন্তু এত লোক তো ওখানে মাছ কিনছিল, অনেকে কিনে ওখানে ফ্রাই করে খাচ্ছিল, কই কেউ তো বললো না। আর খারাপ হলে একটা মাছ খারাপ হতে পারে, মানে চিংড়ি মাছের মধ্যে দুটো মাছ খারাপ হতে পারে, কিন্তু আমরা যে এতগুলো 4-5 রকমের আইটেম এনেছি, সব মাছ খারাপ? সব মাছই কিন্তু পচা গন্ধ বেরোচ্ছে, আর একটা হর 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 করছে মাছগুলো। ওরা সব মাছ ডাস্টবিনে ফেলে দেয়, রুমের মধ্যে যে ডাস্টবিনটা ছিল, দিয়ে ওরা ওই জল দিয়ে, আর যখন আসছিল না তখন চিপস কিনেছিল রানা, ওই আলুর চিপস ওই দিয়ে ওরা রাতের বেলা পানীয় দিয়ে আনন্দ করে খায়। কি করবে, মাছ তো আর খেতে পারলো না। দিয়ে যখন রাত প্রায় 1:30 বাজে, রানা তখন মিঠুনকে বলছে মিঠুন আমার না চোখে খুব ঘুম পাচ্ছে ভাই, সকালবেলা উঠতে হবে, তুই তো বলেছিস বর্ধমান থেকে তুই নিয়ে এসছিস, যাওয়ার সময় তো আমাকে নিয়ে যেতে হবে, ভাই আমি শুয়ে পড়ছি, তুই আর খাস না ভাই, সকালে কিন্তু উঠতে পারবি না, মাথা হ্যাং হয়ে থাকবে। তখন মিঠুন বলে আমার তো চিন্তা নেই, গাড়িটা তো তুই চালাবি, বাইক তুই নিয়ে যাবি, আমি তো বসে থাকবো পেছনে, ও তোর কাঁধে মাথা দিয়ে ঘুমাতে ঘুমাতে যাবো, তাতে অসুবিধা নেই, আমি খাবো ভাই, তুই শুয়ে পড়। তো রানা কিন্তু
বিছানার মধ্যে শুয়ে পড়ে। মিঠুন কিন্তু তখনও বসে 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 ছোট্ট ছোট্ট করে পেক বানাচ্ছে আর খাচ্ছে। ওর কিন্তু নেশা চড়ছে না, ও কিন্তু খাচ্ছে। রানার কিন্তু নেশা হয়, রানা কিন্তু শুয়ে পড়ে, সকালে বেরোতে হবে। তখন মিঠুন একটা জিনিস লক্ষ্য করে, সেটা হচ্ছে মনে হচ্ছে ওদের গেটের বাইরেটা কেউ হাঁটাহাঁটি করছে। রাত তখন প্রায় 2টো পৌনে 2টো বাজে। ও তো একা একা খাচ্ছিল। ও তখন ওই বলে না, মানে পেটে যদি কিছু পড়ে দেখবে সাহসটা অত্যাধিক বাড়ে। ও তখন কি করে, দরজা খোলে, রুমের দরজাটা খোলে। রুমের দরজা খুলতে দেখছে একটা মেয়ে হাতের মধ্যে একটা ডায়েরি নিয়ে মেয়েটা দাঁড়িয়ে রয়েছে। ঠিক রুমটা যখন খুলেছে, দরজাটা ভিতর দিকে দরজাটা খোলে, রুমের দরজাটা যখন টেনেছে ও বেরোবে, দেখছে রুমের ঠিক সামনে ওই দিকে যে ওয়ালটা থাকে, মানে পাশাপাশি যে রুম হয় ওই দিকে ওয়ালে, ওখানটা মেয়েটা একটা ডায়েরি নিয়ে ওদের রুমের দিকে ঠিক মিঠুনের দিকে তাকিয়ে দাঁড়িয়ে রয়েছে। মিঠুন তখন মেয়েটাকে দেখে বলছে যে আপনি এত রাতে এখানে হাঁটছেন? মেয়েটা তখন কোনো কথা বলে না। মেয়েটা সাথে সাথে ঘুরে সিঁড়ি দিয়ে নিচে নামে। তখন মিঠুন কি করে, ভাবছে কি ব্যাপার, মেয়েটা এখানে দাঁড়িয়ে রয়েছে, দরজার দিকে তাকিয়েই ছিল, উনি কি জানতো নাকি আমি দরজা খুলবো? মিঠুন আবার ওই মেয়েটাকে ফলো করে। মেয়েটা সিঁড়ি দিয়ে নামছে, মিঠুন মেয়েটার পেছনে পেছনে নামছে, কোনো কথা বলছে না। মেয়েটা আস্তে 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 দোতলা দিয়ে একদম নিচে নামে। নিচে নেবে ও হাঁটতে থাকে পেছন দিকে, মানে পেছন দিকে রুম আছে ওই দিকে চলে যায়। মিঠুনও ওর সাথে 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 যায়। মেয়েটা ঠিক ওই ভিতর দিকে একটা রুম রয়েছে, মানে নিচেটা না হোটেলের কিরকম বলো তো, ধরো একটা লম্বা করিডর, করিডরের ওখান থেকেও একটা গলি করা, গলির সোজা একটা রুম আছে। সেই রুমটার ভিতরে মেয়েটা ঢুকে যায়। কিন্তু মিঠুন সেটা বুঝতে পারিনি, ও গলিটায় ঢুকতে দেখেছে একটা রুম আছে। কিন্তু যখন মিঠুন ওই গলিটার কাছে আসে তখন দেখে মেয়েটা কিন্তু গলির কাছে নেই। তখন ভাবলো যে একটা তো সোজা রুম রয়েছে, তাহলে হয়তো মেয়েটা রুমে ঢুকে গেছে। তখন মিঠুন সামনে যায় ওই রুমটার, যে মেয়েটা এখান থেকে উঠে উপরে কেন গেছিল, আমারই রুমের কাছে কেন হাঁটছিল, দাঁড়িয়েছিল, আর কেনই বা আমাকে দেখে চলে আসলো, কি ব্যাপার। তখন ও রুমের কাছে যখন যায় তখন দেখছে ওই রুমটা নাম্বার ছিল 48, 48 নাম্বার রুম। ওই রুমটা একদম নিচে। সেই রুমটায় দেখছে বাইরে দিয়ে লক করা। তাহলে মেয়েটা ওই গলিতে ঢুকলো, গলিতে ওই একটাই কিছুটা গিয়ে সোজা রুম, তাহলে মেয়েটা গেল কোথায়? মিঠুন যখন এই জিনিসটা অনুভব করে ওর সারা শরীর কাঁটা দিয়ে ওঠে, শরীর ভার হয়ে যায়। ও তখন বুঝতে পারে যে আমার কপালটাই খারাপ, ওকে ভূতও ধরেছিল আগে, প্রথমেই বললাম অনেকবার অনেক কিছু বর্ধমানে ওর সাথে হয়েছে। ও তখন দৌড়াতে দৌড়াতে ভয়তে এসে ওর রুমে ঢোকে দোতলায়। তখন এসেই ও রানাকে ডাকে, রানা আমার সাথে এরকম হয়েছে। রানা তো চোখ খুলতে পারছে না, ওর তো নেশা হয়ে গেছে। রানাকে ও সমানে টানা হেঁচড়া করছে, রানা ওর চোখে মুখে বাথরুম দিয়ে জল এনে দিচ্ছে। রানার কোনো হুঁশ নেই। ও কোনো রকমে রানার পাশে রানার হাতটা ধরে চুপচাপ ওই বোতল টোতল সব মাটিতে নামিয়ে রেখে শুয়ে পড়ে। আর ওর কোনো হুঁশ নেই, ও তো নেশা করেছিল, ওর কোনো হুঁশ নেই। সকাল যখন 8টা বাজে তখন ওদের গেটে কেউ নক করছে। রানা প্রথমে ওঠে, রানা উঠে মিঠুনকে ডাকে, এই মিঠুন, সকাল 8টা বেজে গেল, বাড়ি ফিরবো কখন? মিঠুন চোখ খুলতে পারছে না, আর ওর সাথে যা হয়েছে সেটা ওর মনে আছে, ও কিন্তু ভুলিনি। তখন রানা দরজাটা খুলতে হোটেলেরই একটা ছেলে বলল, দাদা আপনারা কালকে রাত্রে রিসেপশনে বলেছিলেন সকালবেলা আপনারা বেরোবেন, বেরোননি, আপনারা কি আজকে স্টে করবেন না 10টার সময় চেক আউট করবেন? আমাদের 10টার মতো ঘর ছাড়তে হবে। বললো আমরা 10টাতে বেরিয়ে যাব। তারপর যখন সেই ছেলেটা চলে যায় দরজা বন্ধ করে, রানা যখন মিঠুনকে ডাকে, মিঠুন উঠে তখন রানাকে সবটা বলে। রানা কিন্তু ওর কথা বিশ্বাসও করে, কারণ রানা জানে এরকম হোটেলে হয় আর ওর সাথে এই ঘটনাগুলো ঘটে। মিঠুনের সাথে ওর ভাগ্যটাই এরকম, ওর রাশিটাই এরকম, ওর সাথে এরকম অনেক ঘটনা ঘটেছে।
এই ছিল আমাদের প্রথম দীঘার মিঠুনের পাঠানো একটি সত্য ঘটনা। এবার আমরা দ্বিতীয় ঘটনা শুনবো। শোনো, কলকাতায় আলামবাজারে একটা ঘটনা আমি বলবো। মেয়েটার নাম হচ্ছে জিয়া, জিয়া অধিকারী। জিয়া আমাকে বলে, দিদিভাই আমি আপনার 2 বছর ধরে প্রোগ্রাম শুনি, আমি আপনাকে কোনোদিন কমেন্ট করিনি। কারণ কমেন্ট এই কারণে করিনি, আমার বাড়িতে আমার দাদাও আপনার ঘটনা শোনে, কিন্তু আমাদেরকে বলে বাড়িতে কোনো ভূত প্রেতের ঘটনা শুনবি না, এইসব ঘটনা শুনলে নাকি ভূতে ধরে আর ভয় লাগে। যেই কারণে আমি কমেন্ট করি না। কমেন্ট করলে যদি কমেন্ট সেকশানে দাদা দেখে নেয় আমার নামটা, তাহলে হয়তো ফোনটা নিয়ে নেবে অথবা বাড়িতে অশান্তি করবে। যার কারণে আমি আপনার নিয়মিত শ্রোতা, 2 বছর ধরে আপনাকে শুনছি, কিন্তু কমেন্ট করি না। আর বলে রাখি, আমাদের বাড়িতে আমার দাদা আমি ছাড়া কেউ নেই। আমার মা বাবা কিন্তু কার অ্যাক্সিডেন্টে মারা গেছে 7 বছর আগে। জিয়া বলে, দিদিভাই আমাদের বাড়িতে একজন কাজের মাসি আছে, সেই মাসি বাসন মাজে, ঘর পোছা করে, প্রায় সময় দাদা বাজার করে আনে। দাদা একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি করে কলকাতায়। বেশিরভাগ সময়টা দাদাকে বাইরে থাকতে হয় কাজের সূত্রে, দাদা বাড়িতে থাকেন না। ওই কাজের মাসি আর আমি থাকি, কিন্তু কাজের মাসি কোনোদিন রান্না করে না। কাজের মাসি রান্না করে না বলতে দাদা বা আমি কেউ পছন্দ করি না যে মা ছাড়া আমাদের এই হেসেল কেউ ধরুক। উনি সব কাজ করে, খুব ভালো সেই মাসি আমাদের সাথে থাকে। এরকম দিনে একটা খুব ভালো করে মনে আছে, বর্ষার সময় দাদা আমাকে ফোন করে বললো, বনু তুই আজকে একটুখানি বাজার থেকে কাতলা মাছ নিয়ে আয় তো। আমি টুকটাক বাজার করি। কাজের মাসিকে বললাম, মাসি একটু দাদা বললো মাছ আনতে, রাতে বললো গরম গরম ভাত আর মাছ ভাজা দিয়ে ভাত খাবে, আর শুকনো লঙ্কা বলেছে একটু ভেজে নিতে। দাদা বলেছে মাসি যাবে তো। মাসি আমাকে বলল, জিয়া মা ঘরে তো অনেক কাজ আছে, তুমি একটা কাজ করো না, সামনে তো বাজার, তুমি গিয়ে নিয়ে আসো, আমি ঘরের কাজগুলো মিটিয়ে নিই। আর বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে, দুজনে যাব, দুজনেই ভিজবো, আমার তো শাড়ি জামা কাপড় এখানে আনা নেই, তুমি যাও ছাতা নিয়ে। আমি তখন বললাম, ঠিক আছে মাসি, তাহলে তুমি ঘর পরিষ্কার করো, একটুখানি রান্না বান্নার দিকটা, সবজি টবজি যদি কালকের জন্য কেটে রাখো সেগুলো করো, নাহলে তুমি সোফায় বসো, আমি যাচ্ছি। মাসি আমাকে বলল, রাতের বেলা মাছ যখন আনবে আমার জন্য আনবে না, আমি কিন্তু মাছ খাবো না। মাসির এই স্বভাবটা আছে আগাগোড়া, মাসি রাত্রে কোনো আষ্টে জিনিস খান না। তা আমি গেলাম বাজারে, তখন 7:30 বাজে। বাজার যখন যাই, বাজার থেকে আমি 2টো মাছ কিনি, মানে কাতলা মাছের বড় বড় 2টো পিস 250 হয়। আমি বললাম 250 মাছ 2 পিস করে দাও, কেন আমি দাদা দুজনে একটু ভালো খাই। তো আমি যখন মাছ নিয়ে ফিরছি, হঠাৎ করে পুরো কলকাতা শহর অন্ধকার হয়ে গেল। বৃষ্টি হচ্ছে, বজ্রঘাত সহকারে ঝোড়ো হাওয়াও চলছে। হঠাৎ করে বৃষ্টির এত বেগটা বাড়ে, কারেন্ট চলে গেল। আমি মাছটা নিয়ে কোনো রকমে তাড়াতাড়ি ছাতা ধরেছি, এক হাতে মাছ নিয়ে বাড়ি আসছি। অন্ধকার হয়ে গেছে। যখন আমি আমার বাড়ির গলিটা ধরি, ওইখানটা বেশ অন্ধকার, আলো থাকলেও ওইখানটা গাছ এত বেশি অন্ধকার থাকে। আবার কিছুটা 2-3 মিনিট হেঁটে আসলে আলো, এমনিতেই অন্ধকার, কারেন্ট চলে গেছে। আমি যখন ওখানটা দিয়ে আসছি, আমার হাতে কিন্তু কোনো রকম মোবাইল ফোন বৃষ্টির জন্য নিয়ে যাইনি, বাড়িতেই কিন্তু আমি ফোনটা রেখে যাই যে আমি ফ্ল্যাশ লাইটটা অন করে আসবো। খুব ভয় লাগছে। হঠাৎ করে আমার মনে হলো, আমি যখন ওই গাছের নিচ থেকে আসছি, গাছগুলো না উতাল পুতাল হয়ে ঝরঝর ঝরঝর করে গাছগুলো এরকম আওয়াজ হলো, মনে হলো যে ঝড় দিল। কিন্তু হাওয়া চলছে, কিন্তু নিয়মিত কন্টিনিউ একই রকম, ঝড় দেয়নি। তাহলে পরে এইরকম আওয়াজ হলো কেন? আমি না পেছনে ঘুরে দেখলাম। হয়তো পেছনে ঘুরে দেখাটাই আমার সব থেকে বড় ভুল হয়েছিল। আমি দেখে যখন সামনের দিকে ঘুরি, আমি যখন হাঁটছি, কেউ যেন আমাকে খনা খনা কথা, মানে একটা শুনলাম নাকে নাকে। আমি বলছি, আমার গা কাটা দিচ্ছে, দেখো ঘটনাটা। বলছে খনা খনা
একটা গলা বলছে, আমায় মাছগুলো দিয়ে জানা। ঠিক এরকমভাবে কেউ বলল, কিন্তু জিয়া বলছে, দিদিভাই আমার সারা শরীর না কাঁপছে, রাস্তায় একটা মানব নেই, একটা কুকুর বিড়াল নেই, বৃষ্টির জায়গায় জায়গায় জল জমে গেছে, আমাকে কেউ যেন বলল মাছটা দিয়ে জানা। আমি ওই শুনে ছাতা মানে ভেঙে যাবে, আমি দৌড়াতে শুরু করি। বাড়িতে যখন নিয়ে গেলাম, আমাকে ঢুকতে ঢুকতেই মাসিকে যে বলবো কিছু, কাজের মাসি আমাকে বলল, মা বাড়ি থেকে ফোন এসছিল, আমার ছেলে এসছে, ভাত বসাতে হবে, আমি সব করে দিয়েছি, আমি চলে যাচ্ছি, হ্যাঁ কালকে সকাল সকাল আসবো। আমি বললাম, মাসি এখনো তো দাদা আসেনি, পুরো ঘর অন্ধকার, খুব ভয় করছে। মাসি বলল, যাও ঘরে, আমি দেখো হ্যারোকিনটা ধরিয়ে রেখেছি। মাসি বলে না চলে গেল। আমার ছাতাটা মাসিকে দিয়ে দিলাম। দাদাকে ফোন করছি, দাদা ফোনই রিসিভ করছে না। আমি জানি দাদা বাইক হয়তো চালাচ্ছে, আসছে বাড়ি, ফোন ধরে না দাদা বাইক যখন চালায়। খুব ভয় ভয় লাগছে। মাছগুলো তাড়াতাড়ি করে ভাবলাম ধুয়ে নুন হলুদ মাখিয়ে রাখি, দাদা আসলে গরম গরম ভাজবো, ভেজে গরম ভাত তো কড়াই আছে, খেয়ে নেব। আমি সেই বুঝে মাছ যখন আমি ধুচ্ছি, আমার মনে হচ্ছে আমার পেছন দিয়ে না কেউ যেন হেঁটে চলে গেল। আমি না পরিষ্কার যেন বুঝলাম কেউ গেল। আর কি যে ভয় করছে, আমি না সাথে সাথে পেছন ঘুরে তাকাই। আমি দেখলাম যে না, কোনো তো মানে কেউই নেই, দরজা তো আমি বন্ধ করে এসছি। আমার মনের ভুল হচ্ছে, আমি আসলে ভয় পেয়েছি, তো এটা আমার মনের ভুল। আসলে অনেক ভূতের গল্প টল্প শুনি, আমার মনে হয় দাদা ঠিকই বলে, ভূতের গল্প শোনাটা উচিত না, ওই জন্যই মনে হয় আমার সাথে এইসব হচ্ছে। তো জিয়া বলছে, দিদি ভাই মাছগুলোকে ধুয়ে আমি কাঠি চাপা দিয়ে রেখে দিয়ে আমি সামনে ঘরে গিয়ে সোফায় বসে আছি। দাদা এসে কারেন্ট অফ, বেল তো বাজালে হবে না, দাদা বাইরে দিয়ে গাড়ির হরেনটা যখন বাজায়, আমি গিয়ে দরজাটা খুললাম। তখন দাদা বলল, কিরে বোন, লোডশেডিং হয়ে গেছে না রে? সত্যি এই রাস্তাটা এত অন্ধকার, তার মধ্যে গর্ত, দেখ না পুরো পাটা ভিজে গেল। আর বলিস না, জল জমে রয়েছে, এত বৃষ্টি হচ্ছে। আর আমরা সবাই জানি কলকাতা শহরে 1-1.5 ঘন্টা বৃষ্টি হলে কি অবস্থা হয়। তা আমি দাদাকে বললাম, দাদা তুই গাড়িটা তুলে দে, গাড়িটা তুলে তুই যা আগে ফ্রেশ হ, দেখ না এ অন্ধকারের মধ্যে কিছু করা যায় বলতো দাদা? আর বলিস না, ভালোই লাগছে না, খেতে খেতে ইচ্ছা করছে না। তো বললো, না না খেয়ে শুতে হবে, সকাল সকাল আমাকে বেরোতে হবে, কাজ আছে। দাদা তখন বাথরুমে গেল, বলল, বোন তুই মাছ দুটো ভাজ। আমি মাছ ভাজলাম। সেই মাছ না না দাদা খেতে পারলো, না আমি খেতে পারলাম। কি জানি, মাছটা যখন মানে এক টুকরো মুখে ভাত দিয়ে যখন মাছটা নিয়ে মুখে দেবো, জানি না মাছটা দিয়ে না কিরকম একটা গন্ধ গন্ধ লাগছে। আর মাছটার প্রতি ভক্তি আসছে না। গন্ধর থেকে বড় কথা, কিছু মাছ বাড়িতে আনলে দেখবে একটা মনে আনন্দ হয়, এই মাছ দিয়ে ভাত খাবো, একটা লোভ লাগে। আর ও বলছে, মাছটা তো আমি ডেকে নিয়ে আসলাম ভালো, কিন্তু মাছটা না খেতে ভক্তি লাগছে না। তো দাদা খেলো না, দাদা ওই লঙ্কা পোড়া দিয়ে ঘি দিয়ে ভাত খেয়ে নিল, আমাকে মাছটা তুলে দিল, কিন্তু ওই খাবে বলেছিল। আমি ওই নেড়ে ঠেড়ে দাদার সামনে খুলে টুলে মাছগুলোকে কাটা টাটা বাছলাম, খাইনি, সব নিয়ে গিয়ে ডাস্টবিনে ফেলে দিই। রাতে যখন শুই তখন মানে কি বলবো, রান্নাঘরে যে ডাস্টবিনটা ঢক 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 করে শুধু নড়ছে, শব্দ হচ্ছে, প্লাস্টিকের ওই মুখ চাপা দেওয়া আর কি। তা আমি ভাবলাম, কি রে বাবা, বিড়াল ফিরাল ঢুকলো নাকি, হয়তো খোলার চেষ্টা করছে, কি ইঁদুর লাফাচ্ছে, অনেক সময় হতেই পারে। তো ও যখন উঠে আসে বলছে, আমি যা দেখলাম না দিদি, জিয়া বলছে আমার মতো মেয়ে, আমার এখন বয়স হচ্ছে 26 বছর, বলে আমি যখন এই ঘটনাটা ঘটে তখন আমার বয়স ছিল ওই 24+, 25-এর কাছাকাছি। বলছে, মানে আমি বলে বোঝাতে পারবো না, আমি দেখলাম একটা কালো ছায়ামূর্তি, যেরকমভাবে তেল ঠেল মেখে দেখবে বয়স্ক লোকরা রোদে বসে থাকে, ঠিক ওই রকমভাবে বসে রয়েছে। ডাস্টবিনটা হাট করে মুখটা খোলা, শুধু একটা ছাওয়া দেখছি, তখন তো কারেন্ট চলে এসছে, রাতের বেলা একটা ছাওয়া দেখছি। ডাস্টবিনের মধ্যে হাতটা এরকম করে বাড়ালো, হাতটা সরিয়ে নিল। আমি কিন্তু দাঁড়িয়ে সোজা দেখছি রান্নাঘরে
দেখছি মুখটা ডাস্টবিনের মধ্যে পুরো ঢুকিয়ে দিল। গলাটা এরকমভাবে ঢোকালো, মনে হলো যেন কোনো বক বা কোনো সারস পাখির গলা যেরকম হয় ওরকম অনায়াসে গলাটা ঢুকালো, কিন্তু তার বডিটা ওরকমভাবে বসানো। সে কিন্তু উঠলো না। তার গলাটা নিয়ে সে কট 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 করে মাছের হাড়গুলো, যে কাঁটাগুলো কামড়াচ্ছে, এই দৃশ্য দেখে আমি দাদা করে ওখানেই জ্ঞান হারাই। যখন আমার জ্ঞান আসলো, আমি বিছানায়, দাদা আমার পাশে ঘুমাচ্ছে। আমি উঠলাম, উঠতে আমি দাদাকে বললাম, দাদা জানিস রাতে এই হয়েছে আমার সাথে। দাদা বলছে, হ্যাঁ তুই তো অজ্ঞান হয়েছিলিস, কাজের মাসি আসলো। মাসিকে দাদা সব বলে দাদা চলে গেল অফিসে। দাদাকে তো যেতেই হবে, সকালে বলেছিল যাবে 8টার মধ্যে, চলে যায়। মাসি আমাকে নিয়ে কাজটা সেরে বলল, চলো আমার সাথে জিয়ামা, একটা জায়গায় তোমায় নিয়ে যাব। মানে মা না থাকার, মা তো যখন ছিল উনি ছিলেন, মা চলে যাওয়ার পর ওই মাসি, সত্যি মানে মায়ের জায়গাটা হয়তো কেউ নিতে পারে না, কিন্তু অনেকটা অনেকটা ওনারও সংসার রয়েছে, তবুও আমাদের অনেক প্রোটেক্ট করে, অনেক। এক জায়গায় নিয়ে যে গেল, মুসলমান জায়গায়। ওই মুসলিম যে বাবা ছিলেন উনি আমাকে একটা তাবিজ দিলেন, একটা কিছু মন্ত্রপত জল দিলেন, খেলাম, দিয়ে বললো যা, মাথায় হাত দিয়ে ফু দিয়ে বললো যা, আর কিছু হবে না। আর একটা জল দিয়েছিল, সেটা মাসিকে বললো এই জলটা 3 দিন বাড়িতে সকাল সন্ধ্যা করে ছিটাবি, বাড়িতে, বাড়ির বাইরে, রান্নাঘরে, সব ঠিক হয়ে যাবে। সেটা করা হয়। মাসি 3 দিনই থাকে আমার সাথে। আমি ভয়তে একা থাকতাম না, ওই বাবাও বলেছিলেন ওকে একা রাখা যাবে না, 3 দিন কমসে কম জল ছিটাতে হবে, থাকতে হবে। এই গেল আমাদের দ্বিতীয় ঘটনা। এবার আমরা তৃতীয় ঘটনা শুনবো। তৃতীয় ঘটনা হচ্ছে, গতকাল যে অমাবস্যা গেল তার আগের দিন এক দাদাভাই দিদিভাই, ওনারা আমার কাছে এমার্জেন্সি একটা কাজ করায় রাতের বেলা, মধ্যরাতে, বলে তোমাকে করতেই হবে। যাই হোক, সেই প্রসঙ্গে আসছি না। তো ওনারা আসেন আমার কাছ থেকে মায়ের আশীর্বাদ নিতে। আমার কাছে ভিডিও আছে, ভিডিও দেবো, দেখবে। তো ওনারা আসেন। তো সেই দাদাভাই হচ্ছে একজন পেশায় উনি ট্রেন চালক, ট্রেন চালাতেন। তো দাদাভাইকে আমি যখন জানলাম উনি কি করতেন, এখন রিটায়ার্ড পারসন, তো উনি তখন বলতে মুচকি মুচকি হাসছে। আমি তখন বললাম, দাদাভাই আপনার জীবনে তো অনেক ভৌতিক ঘটনা আছে, তোমরা জানো আমি কিন্তু কালেক্ট করি ঘটনা, তো আপনি কোনো ঘটনা বলেন না। তো দিদিভাই তখন আমাকে বলল, দাদাভাইকে বলো দাদাভাইয়ের ঘটনা আছে, দাদাভাই বলবেন। তো দাদাভাই কিছুক্ষণ চুপ করে হাসলেন। তারপর দাদাভাই বললেন, আমি খুব ভীতু মানুষ, আমি এসব কোনোদিন দেখিনি। আমি বললাম হতেই পারে না। তখন দিদিভাই পাশ থেকে বললেন, বনু মিথ্যা কথা বলছে, দাদাভাইয়ের জীবনে অনেক কিছু ঘটে গেছে, আমাকে বলে যাই, তুমি বলো। তখন দাদাভাই বললেন, অনেক ঘটনাই ঘটেছে। প্রায় আমি 17-18 বছর ট্রেন চালিয়েছি, মানে 17-18 বছর ধরে আমার সাথে অনেক ঘটনা হয়েছে। যেই ঘটনাটায় আমার বুক কেঁপে উঠেছিল, যেই ঘটনাটা শুনে আমি চমকে উঠেছিলাম, মানে নিজের চোখে দেখে, সেটাই আমি তোমাকে বলছি। আর অনেকটা সময় হয়ে গেছিলো, আমার সেদিন ডাক্তারের কাছে যাওয়ার ছিল, তাড়াহুড়োও ছিল। তো দাদাভাই আর কোনো না, একটাই ঘটনা বলেন যেটা ওনার সেরা, বুক কাঁপানো ঘটনা। দাদাভাই বলেন, আমাদের যখন হেড অফিস থেকে ফোন আসতো, তখন রাত সে 12টাই বাজুক, 3টেই বাজুক, 2টোই বাজুক, তখন আমাদের ট্রেন চেক করতে হতো। ট্রেনে হাওয়া যে ভ্যাকুম যেটা হয়, সেগুলো চেক করতে হতো। দাদাভাই বলছেন, তখন রাত 1টা 12, হঠাৎ ফোন আসলো যে হেড অফিস থেকে এক্ষুনি গিয়ে একটা মালগাড়ি সকালবেলা মধ্যরাতে মানে বেরোবে, মালগাড়িটা চেক করতে হবে। দাদাভাই টর্চ নিয়ে মালগাড়ি চেক করতে যায়, হাতে টর্চ, বড় টর্চ, বুঝতেই পারছো। ওই কাজের পারপাসে টর্চ আলাদা থাকতো, ওগুলো রেলেরই থাকতো, সাথে একটা ছাতা, কারণ বাইরে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, বেশ ঠান্ডা ঠান্ডা। দাদাভাই ছাতা নিয়ে টর্চ নিয়ে বেরোয়। দাদাভাই বলছেন, আমি একদম, মালগাড়ি তো অনেক বড় বড় হয়, মালগাড়ির একদম শেষ প্রান্তে যাই, ওখান থেকে টর্চ দিয়ে আমি নিচে দেখতে দেখতে আসছি, চেক করতে হয় তো, যে টর্চ দিয়ে দেখছি পুরো রেল লাইন অন্ধকার, পাশের রেল লাইনের ট্র্যাকটা ধরে আমি হাঁটছি, মালগাড়ি দাঁড়িয়ে রয়েছে পাশের ট্র্যাকে। বলছে
যেখানে মালগাড়ির পাইলট ওঠে, মানে ট্রেন চালক ওঠেন, যেখানে পা দেন না, পা দিয়ে তো ট্রেনের দরজাটা খুলে তো ওঠে, মালগাড়ি দেখবে একটা মুখের সামনে পা দিয়ে ওঠার একটা স্ট্যান্ড করা থাকে। বলছে আমি যখন পুরো দেখতে 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 আসি, হঠাৎ করে যখন আমি ওই কাছাকাছি আসছিলাম, তখন দেখছি একটা সাদা মতো পা সাদা মতো পা ঝুলছে। আমি হঠাৎ করে ভাবলাম কি হলো, ওই দেখে আমার বুকের ভিতরটা না একটু যেন ভিতর দিকে টান দিল, একটা ভয় অনুভূতি পেলাম। তারপর আমার তো ভয় পেলে চলবে না, কারণ আমার পেশা, আমার কাজটাই এরকম। দাদাভাই বলছে টর্চটা তখন নিচে না, ওই দিকে ফোকাসটা আমি করি, করে যখন একদম ওঠার জায়গাটা যেখানটা আমি বলছি পা দিয়ে ওঠে, বলছে ওখানটা যখন আমি আসি, তখন দেখছি পুরো সাদা শাড়ি পরা, পা দুটো ওরকম ঝুলছে, সাদা শাড়ি পরে চুপ করে ওই ঠিক টেনে ওঠার যে পাটনটা একটু উঁচু হয়, পাতনটা দোয়া থাকে, ওখানটা বসে আছে। কে বলে বলো তো যে ভূত লোহা ভয় পায়? এখানে দাদাভাইয়ের কথা মতো ভূত কিন্তু লোহাকে ভয় পায় না। দাদাভাই বলছে আমি পাশের ট্র্যাকে আর ও আমার এই পাশে মালগাড়ির মধ্যে ওখানটা বসে আছে, পা ঝুলিয়ে চুপ করে বসে রয়েছে, শান্ত একদম। দাদাভাই বলছে আমি ভয়তে বলো কি সাহস নিয়েই বলো আমি জানি না, কারণ আমাকে এই পাশ থেকে চেক করতে করতে এসছি, আবার ঘুরে ওই পাশে চেক করতে করতে আবার পেছনে যেতে হবে, এতটা সাহস তো আমায় দেখাতে হবে। তখন আমি ওকে বললাম, এই কে বসে আছো তুমি এখানে, এই রাতের বেলা অন্ধকারে পা দুলিয়াচ্ছ বসে বসে, যাও কাজ বাজ নেই করো। দাদাভাই ঠিক এরকম ভাবেই বলে। দাদাভাই বলে আমি কিন্তু ভয় পাই, কিন্তু আমি না থমকাই। আর সত্যি কথা বলতে আমি তোমাদের একটা কথা বলছি, সব আত্মা কিন্তু খারাপ হয় না। যে কোনো মানুষ বলো, পশু বলো, প্রাণী বলো, আত্মা বলো, প্রথমে ভালোবাসা দিয়ে কথা বলো, ভালোবেসে। এর আগেও আমি তোমাদের ঘটনায় বলেছি, আমি যেখানে কাজ করতে যাই এইসব বাড়িতে আত্মাকে আমি কিন্তু ভালো মতো বলি। তোমরা এর আগে পুরুবও দেখেছো, আমাদের এখানে আওয়াজ হতো, আমি রাতের বেলা বেরিয়ে বলেছি, সব কিন্তু আমি পুরুব দিয়ে কথা বলি, দেখেছো। দাদাভাই সেরকম ধমকায়, প্রথমে কিন্তু ভালোভাবে কথা বলে, ধমকে চমকে বলে। বলছে ও ওখান থেকে নেবে, দেখলাম ট্রেনের সামনে দিয়ে ঘুরে চলে গেল ও পাশে, যে পাশে দাদাভাই আবার যাবে। দাদাভাই বলছে ট্রেনের সামনে দিয়ে বেরিয়ে যেতে আমার তো গা ছমছম করছে, তারপরেও ভয় ভয়, আমাকে তো করতেই হবে ডিউটি, না একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেলে বিশাল বড় ব্যাপার হয়ে যাবে, ডিউটিটা আমার পড়েছে চেক করার। আর মালগাড়ির জানো তো বিশাল বড় হয়। দাদাভাই যখন আবার সামনে দিয়ে মাথা ঘুরে যখন পেছন দিকে যাচ্ছে, বলছে ওকে আর পাইনি, পারছিল না। দাদাভাই জীবনে অনেক ঘটনা ঘটেছে, কিন্তু এইটা দাদাভাইকে ভয় লাগিয়েছে। সেই ঘটনাটাই দাদাভাইয়ের মনে ছিল, সেটা দাদাভাই আমাকে শেয়ার করেছেন। আমি জানি দাদাভাই নালে দিদিভাই অবশ্যই ঘটনাটা শুনবেন। যাই হোক দর্শক বন্ধুরা, আজকে কিন্তু কমেন্ট করছি না, 3টে ঘটনা তোমাদের শেয়ার করলাম। গতকাল মানে আগামীকাল একটা টিপস আসবে, টিপসটা সবার জন্য খুব উপকারী, প্রত্যেকটা মানুষের জীবনে রিলেট করে, এরকম প্রচুর পরিবারে কিন্তু এই জিনিসটা ঘটে। তো টিপসটা দেখার জন্য অবশ্যই সাথে থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। জয় বড় মায়ের জয়, বড় মায়ের আশীর্বাদ সবার ওপরে থাক। এখনের মতো আসলাম, শুভরাত্রি, সবাই খুব ভালো থেকো।